বিশ্বের ধনী ব্যক্তিদের কথা ভাবলেই আমাদের মনে পড়ে ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট অথবা রথস্টাইল্ড ফ্যামিলি সহ বিংশ শতাব্দীর নব্যধনীদের কথা। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না 14 শতকের মালির মুসলিম শাসক মানসা মুসাকে মনে করা হয় বিশ্বের সর্বকালের সেরা ধনী ব্যক্তি। মূল্যস্ফীতি হিসাব করে তার তৎকালীন সম্পত্তিকে বর্তমান মুদ্রায় রূপান্তর করলে সেটার পরিমাণ হবে প্রায় $400 বিলিয়ন, যেখানে রথস্টাইল্ড ফ্যামিলির সম্পত্তির মূল্য $350 বিলিয়ন আর বিল গেটসের সম্পত্তির পরিমাণ $108 বিলিয়ন। মানসা মুসার প্রকৃত নাম প্রথম মুসা কেইতা। মানসা হচ্ছে সে সময়ের মালির রাজাদের উপাধি, যার অর্থ হচ্ছে রাজা বা সম্রাট। মুসা ছিলেন দশম মানসা, অর্থাৎ মালি সাম্রাজ্যের দশম সম্রাট। মুসার জন্ম 1280 সালে। 1312 সালে মাত্র 32 বছর বয়সে তিনি ক্ষমতায় আরোহণ করেন। মানসা মুসা 1312 খ্রিস্টাব্দে পশ্চিম আফ্রিকার শক্তিশালী মালি সাম্রাজ্যের সম্রাট হিসাবে ক্ষমতা গ্রহণ করেন। পূর্ববর্তী সুলতান আবু বকর দ্বিতীয় আটলান্টিক মহাসাগর অভিযানের পর আর ফিরে না আসায় তার ডেপুটি হিসাবে মুসা সিংহাসনে বসেন। তিনি কেইতা রাজবংশের দশম সম্রাট ছিলেন। মানসা মুসা মূলত আগের রাজা আবু বকর দ্বিতীয়ের ডেপুটি ছিলেন। মুসা কেইতা 1312 সালে আনুষ্ঠানিকভাবে মানসা বা সম্রাট উপাধি গ্রহণ করে মালির ক্ষমতা গ্রহণ করেন। তিনি ছিলেন মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সান্দিয়াতা কেইতার বংশধর। ক্ষমতা গ্রহণের পর তিনি দ্রুত সাম্রাজ্যের সীমানা বিস্তার এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে তার অবস্থান শক্ত করেন। তার শাসনামলে মালি সাম্রাজ্য তার স্বর্ণযুগে পৌঁছায়। তিনি একজন ধার্মিক মুসলিম ছিলেন এবং তার সময়ে মালি স্বর্ণ ও লবণের বাণিজ্যে বিশ্বের অন্যতম ধনী সাম্রাজ্যে পরিণত হয়। তার ক্ষমতা গ্রহণের পর তিনি পশ্চিম আফ্রিকার বিশাল অঞ্চল জুড়ে স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি আনেন। মুসা যখন ক্ষমতায় বসেন তখন মালি সাম্রাজ্য বর্তমান মালি এবং দক্ষিণ মৌরিতানিয়ার অংশ জুড়ে বিস্তৃত ছিল। তার শাসনামল জুড়ে মুসা আটলান্টিক মহাসাগরের তীর থেকে তিম্বাকতু পর্যন্ত পশ্চিম আফ্রিকার প্রায় 2000 মাইল পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করেন। মুসা বর্তমান সময়ের মৌরিতানিয়া, সেনেগাল, গাম্বিয়া, গিনি, বুর্কিনা ফাসো, নাইজার, নাইজেরিয়া, চাদ, আইভরি কোস্ট সহ 24টি শহর এবং এদের আশেপাশে গ্রামাঞ্চল সহ বিস্তৃত এলাকা জয় করেন। সে সময় পশ্চিম আফ্রিকা ছিল স্বর্ণ এবং লবণে সমৃদ্ধশালী জনপদ। এই স্বর্ণ এবং লবণের ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং তার অধীনস্থ সুবিশাল সাম্রাজ্য থেকে রাজস্ব আদায় করে মুসা তার সাম্রাজ্যকে অত্যন্ত সম্পদশালী হিসাবে প্রতিষ্ঠিত করেন। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পশ্চিম আফ্রিকা থেকে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত উত্তর আফ্রিকার মধ্যবর্তী সবগুলো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পথ তার অধীনে থাকায় আরব এবং ইউরোপীয় বণিকদের নিকট থেকে আদায় করা রাজস্ব থেকেও তার সাম্রাজ্য প্রচুর আয় করে। একই সময়ে ইউরোপ যখন গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ আর প্লেগ সহ বিভিন্ন মহামারীর সাথে লড়াই করে অস্তিত্ব রক্ষার সংগ্রাম করছিল, তখন মুসার অধীনে সমগ্র পশ্চিম আফ্রিকা দিনে দিনে সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সাম্রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়ে উঠছিল। ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু একটি ভ্রমণ নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতিতে প্রভাব ফেলে। তেমনই এক বিস্ময়কর ঘটনা হলো মানসা মুসার ঐতিহাসিক হজ যাত্রা। 1324 সালে মানসা মুসা হজ পালনের উদ্দেশ্যে মক্কায়ের পথে যাত্রা শুরু করেন। কিন্তু এটি ছিল না সাধারণ কোনো সফর, এটি ছিল এক বিশাল কাফেলা। এই কাফেলায় ছিল প্রায় 60,000 মানুষ, 12,000 দাস, প্রত্যেকের হাতে স্বর্ণের বার, 100টির বেশি উট। প্রতিটি উটে বহন করা হচ্ছিল প্রায় 136 কেজি সোনা। ভাবা যায় এক ব্যক্তি এত সোনা নিয়ে হজে যাচ্ছেন। মক্কায় যাওয়ার পথে তিনি কায়রো শহরে কিছুদিন অবস্থান করেন। সেখানে তিনি এত বেশি পরিমাণে সোনা দান করেন যে শহরের অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। ইতিহাসবিদদের মতে তার এই উদারতার কারণে কায়রোতে সোনার মূল্য প্রায় 10 থেকে 12 বছর ধরে কমে যায়। এটি ছিল ইতিহাসে অন্যতম বড় অর্থনৈতিক প্রভাব ফেলা ঘটনা। হজ থেকে ফিরে এসে মানসা মুসা তার সাম্রাজ্যে শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে মনোযোগ দেন। তিনি বিখ্যাত শহর টিম্বাকটুতে মসজিদ, বিশ্ববিদ্যালয় ও লাইব্রেরি নির্মাণ করেন। বিশেষ করে সাংকোরে মসজিদকে তিনি জ্ঞানচর্চার কেন্দ্র হিসাবে গড়ে তোলেন, যা পরবর্তীতে পুরো আফ্রিকার একটি প্রধান শিক্ষাকেন্দ্র হয়ে ওঠে। এই হজযাত্রার পর ইউরোপ মধ্যপ্রাচ্যে মালি সাম্রাজ্যের খ্যাতি ছড়িয়ে পড়ে। মানচিত্রে প্রথমবারের মতো এই সাম্রাজ্যকে গুরুত্বের সাথে দেখানো হয়।
একজন মানুষের হজ যাত্রা কিভাবে একটি পুরো দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ মানসা মুসা। সম্রাট মুসা যে শুধুমাত্র জাঁকজমক এবং বিলাসিতা করতেন এমন নয়, তিনি অত্যন্ত ধার্মিক শাসকও ছিলেন। আরবি ভাষায় তার বিশেষ দক্ষতা ছিল। ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল। হজ পালন শেষে দেশে ফেরার সময় সম্রাট মুসা তার সাথে অনেক ইসলামিক স্কলার, প্রশাসনিক কর্মকর্তা এবং আন্দালুস ও কায়রো থেকে অনেক বিখ্যাত স্থপতিকে নিয়ে আসেন। তাদের দ্বারা মুসা তিম্বাকতু, গাঁও সহ বিভিন্ন শহরকে আধুনিকায়ন করেন। প্রচুর সুরম্য মসজিদ, মাদ্রাসা, লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় তৈরি করেন এবং ইসলামী শিক্ষার ব্যাপক প্রসার ঘটান। মুসার সাথে মালিতে আসা স্থপতিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইসহাক আল তেইজিন। তিনি 200 কেজি স্বর্ণমুদ্রা পারিশ্রমিকের বিনিময়ে মালির সর্ববৃহৎ শহর তিম্বাকতুতে দ্য গ্রেট মস্ক অব তিম্বাকতু নামে একটি মসজিদ নির্মাণ করেন, যেটি আজও অক্ষত আছে। এছাড়াও তিনি সম্রাটের জন্য মাদাগুতে নতুন একটি সুরম্য প্রাসাদ, মালির দ্বিতীয় বৃহত্তম শহর গাঁওতে একটি বিখ্যাত মসজিদ সহ তিম্বাকতু এবং গাঁওর বিভিন্ন স্থান প্রচুর বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা এবং লাইব্রেরি নির্মাণ করেন। সম্রাট মুসা পুরো মুসলিম বিশ্ব থেকে ইসলামিক স্কলার, শিল্পী, কবি, সাহিত্যিকদেরকে আকৃষ্ট করার জন্য তিম্বাকতু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি সে সময়ের অন্যতম শিক্ষাকেন্দ্র সানকর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের পর এই সানকর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেই ছিল বিশ্বের সবচেয়ে বড় বইয়ের সংগ্রহ। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 25,000 শিক্ষার্থী এবং 1 লক্ষ পাণ্ডুলিপি ছিল। তার শাসনামলে তিম্বাকতু সাব-সাহারান আফ্রিকাতে ইসলামী শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তার কল্যাণে এ সময় ইসলামের ব্যাপক প্রচার প্রসার ঘটে। তার মৃত্যুর পরে ধীরে ধীরে শাসকদের অযোগ্যতায়, গৃহযুদ্ধে এবং বহিঃশক্তির আক্রমণে তার সাম্রাজ্যের এই বিপুল পরিমাণ ধন সম্পত্তি ধ্বংস হয়ে যায়। তবে দীর্ঘদিন পর্যন্ত অক্ষত এবং প্রতিষ্ঠিত থাকে তার সময় তৈরি হওয়া মসজিদ এবং বিশ্ববিদ্যালয়গুলো। আপনি কি মনে করেন মানসা মুসার মতো কেউ আজকের পৃথিবীতে আছে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।